বেসিক্যালি আজকে এভরি উইকে যে ফাইন্যান্সিয়াল মার্কেটের উপরে রিপোর্ট নিয়ে আসি সেটা আজকে বলছি, সেটা নিয়ে আজকে ডিসকাশন করব না। আর আরেকটা জিনিস হলো, আমি কিছু বলার যে ব্যাপারে আগে স্ক্রিপ্ট বানিয়ে বলি না, জেনারেলি স্পন্টেনিয়াসলি ভেতর থেকে যেটা আসে সেটাই ডিসকাশন করি। তো তার জন্য আমি রিয়েলিটিতে বিশ্বাস করি বলে সেইভাবে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি। আর আজকে যে টপিকটা নিয়ে আমি ডিসকাশন করব সেইটা বেসিক্যালি সারা দেশে যেটা নিয়ে খুব উত্তাল চলছে সেইটা রিয়েলিটিটাকে হাইলাইট করার চেষ্টা করব বা ডিটেল এক্সপ্লেন করার চেষ্টা করব। ফার্মার বিল নিয়ে সারা দেশ উত্তাল। এটা একটা কমার্স, ইকোনমিক্স, বিজনেসের সাবজেক্ট বলেই আমি আমার চ্যানেলে ডিসকাশন করছি। কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেলে না ভেবে, না হাইলাইট করে আমি এটা অ্যাকচুয়াল যে ট্রুথটা এই বিলের মধ্যে কী আছে, কারণ অনেক রকম মিসইন্টারপ্রিটেশন হচ্ছে, অনেক রকম ভুল, মানে অনেক জিনিসটাকে অনেক রকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে। তো অনেকে রিয়েলিটি না জেনে এটার ওপরে কমেন্ট করছে বা বলছে। স্পেশালি এখানে আমার সবচেয়ে বড় আপত্তি হলো আমাদের সেলিব্রিটিরা, এরা সাবজেক্টটাকে না বুঝে, না ইয়ে করে সবসময় কমেন্ট মারে। সেইটা হওয়া উচিত না। ওদের এইসবের থেকে দূরে থাকা বেটার। দে আর পাবলিক ফিগার, তো ওরা যেটাই বলবে সেটা একটা সেটাকে একটা লোকে ফলো করে এবং এদের কাছে অনেক বড় ফ্যান ফলোয়ার আছে। তো অনেকে সত্য মনে বা অনেকভাবে সত্য মনে করে বা মিসইন্টারপ্রিটেশন হয়। সেখানে এদের এইসব জিনিস থেকে দূরে থাকাই বেটার, কারণ এদের সাবজেক্ট না, বা এরা সেটাকে ভেতরে না ঢুকে ডিসকাশন করে বা বলে ফেলে। এতে কারো যদি আমার এই বক্তব্যের প্রতি আপত্তি থাকতে পারে, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু যেটা সত্যি সেটাকে বলার অধিকার আমার আছে। এখন এই ফার্মার বিলটাকে আমরা বলতে পারি এটা ইন্ডিয়ার সেকেন্ড লেভেল অফ রিফর্ম আফটার 1991 মনমোহন সিং আর নরসিমহা রাও মিলে যে ইন্ডাস্ট্রিয়াল রিফর্ম করেছে, যার জন্য আজকে ইন্ডিয়া এই লেভেলে এসছে। আর তারপরের যে স্টেপ রিফর্মটা ছিল সেটা এগ্রিকালচারাল রিফর্ম, সেটা যে কোনো কারণেই মনমোহন সিংয়ের টাইমে হয়ে ওঠেনি। সেটা এখন মোদি গভর্নমেন্ট করেছে বা ইমপ্লিমেন্ট করছে। সেটার খুব দরকার ছিল। তার মেন রিজন হলো আজকে গভর্নমেন্ট কন্ট্রোল কোনো কিছু খুব একটা এফেক্টিভ হচ্ছে না। সেই সমস্ত মডেলগুলো সব ফেল হচ্ছে। আর তার থেকে আমরা যদি মার্কেট ড্রিভেন কোনো মডেলকে সাপোর্ট করি বা সেটাকে এগিয়ে যেতে আমরা করি, তাতে সেটা সাকসেস হচ্ছে অনেকটা। তার মধ্যে লুপহোল আছে, তার নেগেটিভ এফেক্ট আছে, সব কিছু আছে, কিন্তু সেটাতে তাও রেজাল্ট পাওয়া যায়। তো এগ্রিকালচারাল বিলটা হলো সেকেন্ড লেভেল অফ নেক্সট স্টেপ, মানে সেকেন্ড স্টেপ অফ রিফর্ম। ফার্স্ট স্টেপ ছিল ইন্ডাস্ট্রিয়াল রিফর্ম, যেটা মনমোহন সিং করে এসছে। এটা হলো সেকেন্ড স্টেপ অফ রিফর্ম। আর আমাদের দেশের অলমোস্ট 40-50% পপুলেশন এই সেক্টরের উপর ডিপেন্ডেন্ট। তো এটা রিফর্ম খুব দরকার ছিল, কারণ এটা পুরো আগে একটা রেড ট্রেপিজমের উপরে কন্ট্রোল ছিল।
আর এটাকে মিসইউজ করা হচ্ছিল। তো বেটার মার্কেট ড্রিভেন সিস্টেম আনাই, আমি তো এটা সাপোর্ট করি। তো এই বিলটাকে আমি ডিটেলে বলার চেষ্টা করছি। এই বিলটা 3টে বিল আছে এর মধ্যে। একটা হলো দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট প্রোটেকশন এগ্রিমেন্ট, প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস বিল 2020। সেকেন্ডটা হলো দ্য ফার্মিং প্রডিউসড ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন ফেসিলিটিস বিল 2020 আর এসেনশিয়াল কমিউনিটি অ্যামেন্ডমেন্ট বিল 2020। ফার্স্ট যে বিলটা আছে ওটার একটা ওয়ার্ডে আমি যদি এক্সপ্লেন করতে পারি, এটা কন্ট্রাক্ট ফার্মিংয়ের ওপর বলা হয়েছে। সেকেন্ড যে বিলটা সেইটা এপিএমসি যে মনোপলি সেইটাকে ডাইলুট করা হয়েছে। থার্ড যে বিলটা সেটা হলো গভর্নমেন্টের যে এসেনশিয়াল গুডসের ওপর প্রাইস কন্ট্রোল ছিল সেটাকে রিমুভ করেছে। এইটা হলো 3টে বিলের ওয়ান ওয়ার্ডের মধ্যে এক্সপ্লেনেশন। এবার ফার্স্ট বিলটা আসি। ফার্স্ট বিলটা কি বলছে? দ্য ফার্মার এম্পাওয়ারমেন্ট প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স ফার্ম সার্ভিস বিল 2020। এই বিলটা বেসিক্যালি ফার্মার যখন কোনো কন্ট্রাক্ট ফার্মিংয়ে এগ্রিমেন্টে যাবে, কোনো বড় বিজনেস হাউস, কোনো বড় কর্পোরেটের সাথে, এই বিলটা সেইটার লিগালাইজেশন করবে। একটা লিগাল এগ্রিমেন্ট হবে ফার্মারের সঙ্গে কর্পোরেট হাউসের। বেসিক্যালি এখন যেমন ধরুন কেউ পটেটো চিপস বানায়, তার কাছে আলুর প্রচুর দরকার, তো তারা ফার্মারের সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করবে, কন্ট্রাক্ট ফার্মিংয়ে যেতে পারবে। যেমন আশীর্বাদ আটা, তো আশীর্বাদ আটার জন্য গেহু দরকার, গম আর কি যেটা বলে, তার জন্য সে ডাইরেক্টলি কন্ট্রাক্ট ফার্মিংয়ে যেতে পারবে ফার্মারের সাথে, আশীর্বাদ আটা কোম্পানি। আর তারপরে হলো বড় বড় রিটেল চেন কোম্পানি, ডিপার্টমেন্টাল স্টোরগুলো যেগুলো আছে, তাদের রিটেল চেনের জন্য অনেক রকমের রিকোয়ারমেন্ট থাকে। রিলায়েন্সের আছে, স্পেন্সারের আছে। তো এরা হাইপার মার্কেট, আগে বিগ বাজার ছিল, এখন বিগ বাজারটা রিলায়েন্স নিয়ে নিয়েছে। তো অ্যামাজন যে অনলাইনে বিক্রি করছে, তো এদেরও প্রচুর রিকোয়ারমেন্ট থাকে। তো তারাও তখন বাল্ক রেটে ডাইরেক্টলি ফার্মারের থেকে কিনতে পারবে। এতে কী হবে? প্রাইভেট ইনভেস্টমেন্ট আসবে এবং এগ্রিকালচার সেক্টরের বুস্ট আপ হবে। কারণ গভর্নমেন্টের ওপরে সব কিছু ডিপেন্ড করে থাকলে হবে না। গভর্নমেন্টের একটা রেভিনিউ মডেল আছে, এটা সব কিছু সাপোর্ট করতে পারবে না। গভর্নমেন্ট শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডই সাপোর্ট করতে পারবে। আদারওয়াইজ গভর্নমেন্ট যদি সব জায়গায় গিয়ে সাবসিডি আর এসব দিতে থাকে, তাহলে গভর্নমেন্টের যে ফিসক্যাল মডেলটা ওটা ডেট ড্রিভেন হয়ে যাবে। রেভিনিউ আর ইনকামের ম্যাচ, রেভিনিউ আর এক্সপেন্সেসের ম্যাচ হওয়া খুব দরকার, সেটার গ্যাপ বেশি থাকার দরকার নেই, তখনই ফিসক্যাল ডেফিসিট বাড়ে। তো সেই জন্য প্রাইভেট ইনভেস্টমেন্ট বুস্ট আপ হবে এই এগ্রিকালচার সেক্টরে। তো এইখানে কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে কীভাবে এগ্রিমেন্ট হবে, ফার্মারের সঙ্গে এই সমস্ত কর্পোরেট হাউসগুলোর একটা এগ্রিমেন্ট আসবে। সেই এগ্রিমেন্টে প্রাইস ডিসাইড হবে। ধরুন আজকে ডিসেম্বর মাসে কোনো এগ্রিমেন্ট হবে, 4 মাস বাদে কোনো কিছু প্রোডাকশন আসবে, ওগুলো এগ্রিকালচার প্রোডাক্টের যে সাইকেল আছে সেইভাবে। তো তখন ওটা কর্পোরেট হাউস উঠিয়ে নিয়ে চলে যাবে, তাদের কাছ থেকে ডেলিভারি নিয়ে চলে যাবে, কিন্তু প্রাইসিংটা আগে থেকেই ডিসাইড হয়ে যাবে। তখন মার্কেট যা রেট থাকবে তাতে কোনো যা আসে না, কম বেশি সেটা ফার্মারের লুক আউট না, কর্পোরেট হাউস নেবে।
কর্পোরেট হাউস নিয়ে তার হিসাবে সেটাকে স্টোর করবে কি বেচবে, সেটা তার হেডেক থাকবে। আর তার জন্য কর্পোরেট হাউস ফার্মারকে সব রকম সাপোর্ট দেবে, জমিনটা খালি ওদের থাকবে, আর প্রোডাকশন ম্যানেজমেন্ট সেইটাও ফার্মার দেখবে। আর ফার্মারকে টেকনোলজি সাপোর্ট করবে, সিড সাপোর্ট দেবে, আর ট্রান্সপোর্টেশন সাপোর্ট, এই সমস্ত সাপোর্টগুলো, সয়েল টেস্টিং, এইসব সাপোর্টগুলো, বা কোনো রকম ডিজিজ লাগলে সেটাকে কীভাবে হ্যান্ডেল করা যায় সব সাপোর্ট কোম্পানিগুলো ফার্মারকে দেবে। একটা প্রাইস ডিসাইড হবে, সেই প্রাইসে কস্ট প্লাস মার্কআপ করে ফার্মিং করে যেগুলো কর্পোরেট হাউসগুলো নিয়ে চলে যাবে। এখন একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমি নিজে কিছুদিন পোলট্রি ফার্মিং আর ডেয়ারি ফার্মিংয়ের উপরে R&D করেছিলাম। ইভেন সমস্ত মহারাষ্ট্রে কিছু ইন্টেরিয়ারে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে চাষিদের সঙ্গে, ফার্মারদের সঙ্গে কথা বলেও খানিকটা রিয়েল মার্কেট রিপোর্ট তৈরি করার চেষ্টা করেছিলাম, বিকজ এই প্রজেক্টটা আমার একটা ইন্টারেস্ট ছিল তার জন্য। তো পোলট্রি ফার্মিং বা ডেয়ারি ফার্মিংয়ে কন্ট্রাক্ট ফার্মিং এখন হয়। বড় বড় চিকেন কোম্পানি যেমন ভেঙ্কি আছে, সেগুনা আছে, এই ধরনের কোম্পানিগুলো কি করে, প্রোডাকশানটা নিজেদের কাছে রাখে না, ওরা খালি স্টোরেজ করে, ডিস্ট্রিবিউশন করে, আর রিটেলে প্রডিউস করে বা বাল্ক রেটে সেল করে। তো ওরা কি করে, ওরা ওদের সমস্ত রিপ্রেজেন্টেটিভ ফার্মারদের সঙ্গে কন্ট্যাক্ট করে। ফার্মারদের কাছে জমি থাকে, সেই জমির ওপরে, কারণ ফার্মারদের সব জমি যে ফার্টাইল তা হয় না, অনেক অনেক জমি ফার্টাইল থাকে না, সেই সমস্ত জমিগুলো ফার্মাররা এই পোলট্রি ফার্মিংয়ে ইউজ করে। তো ফার্মারদের সঙ্গে এদের রিপ্রেজেন্টেটিভ যোগাযোগ করে তখনই যখন ওদের কাছে একটা মোটামুটি সেট আপ থাকে, মতলব শেড বা এই ধরনের বড় জায়গা শেড থাকে, শেডটা ফার্মারদের নিজেদের ইনভেস্টমেন্ট করে করতে হয়। তার জন্য লোনও পাওয়া যায়। এগ্রিকালচার ব্যাংক বা কোনো ব্যাংকের এগ্রিকালচার ডিভিশন লোন দেয় সাবসিডাইজ রেটে। গভর্নমেন্টের অনেক স্কিম আছে সেই সাবসিডাইজ রেটে লোন চলে। এদের যে ইয়েটাও আছে, মতলব রিপেমেন্ট প্রসেসটাও আছে, সেটা অনেক বেশি লিনিয়েন্ট। এখানে সেটা অনেক বেশি লিনিয়েন্ট হয়। এখানে 1 year মরিটোরিয়াম দেয়, তারপরে 4 বছরের রিপেমেন্ট শিডিউল, এরকমভাবে রেট অফ ইন্টারেস্টও সাবসিডাইজ রেটেই হয়। তো তখন একটা ফার্মারের যখন একটা ইয়ে থাকে, প্রপার ফার্ম থাকে, লাইক প্রপার সেট আপ, মানে শেড আর বাকি যে ওয়াটার সিস্টেম, এগুলো যখন থাকে, তখন এরা কোম্পানিগুলো কন্ট্যাক্ট করে। তো কোম্পানিগুলো এই কারণে ওই স্টেজে গিয়ে কন্ট্যাক্ট করে, ফার্মারের কতটা কমিটমেন্ট থাকবে কাজের ওপরে। যদি ফার্মার এগুলো না রাখে, তো সবই যদি কোম্পানি করে দেয়, তখন ফার্মারদেরও কমিটমেন্ট লেভেলটা ওইখানে থাকে না। তার জন্য কোম্পানি একটা মিনিমাম জিনিস দেখে তবে কন্ট্যাক্ট করে। তো তারা কি করে, তারা ছোট বাচ্চা মুরগি প্রোভাইড করে, খাবার দেয়, মেডিসিন দেয়, আর রেগুলার ডক্টর একটা উইকে বা মান্থলি ফোর্টনাইটলি ডক্টরের চেক আপ হয়। আর মুরগিটাকে গ্রো করতে ফার্মারদের হেল্প করে। ফার্মারের খালি প্রোডাকশন ম্যানেজমেন্টটাকে দেখার কাজ, টাইম টু টাইম খাবার দেওয়া, জল দেওয়া, মুরগিগুলো কোনো রোগ লাগছে কি লাগছে না চেক করা, মুরগিগুলো রোগ লাগলে তাকে সাইডে আলাদা করে সরিয়ে নেওয়া, এটা রেগুলার বেসিসে ফার্মারের কাজ হয়। তো তার জন্য একটা প্রাইস সেট করে কোম্পানিগুলো, বলে তোমার পুরো কস্ট আমার যা খরচা হবে তার উপরে তোমাকে একটা মার্কআপ দেবো। পার মুরগি ধরুন 20 টাকা, আর কস্ট হলো 60 টাকা, এক্সাম্পল, মানে 80 টাকা।
এরকম একটা এগ্রিমেন্ট হয় ফার্মারের সঙ্গে। 45 ডেজের পরে যেই মুরগিগুলো বড় হয়ে যায়, 2 কেজি প্রায় ওজনের তৈরি হয়ে যায়, তখন এটাকে তুলে নিয়ে চলে যায়। এবার মার্কেটে ধরুন 100 টাকায় বিক্রি হোক, 60 টাকায় বিক্রি হোক, আর মার্কেট অনেকটাই ডিমান্ড সাপ্লাইয়ের জন্য ভলেটাইল। কর্পোরেটগুলো ওই রিস্কটা নেয়, তাদের কাছে ওই রিস্ক অ্যাবজর্ব করার ক্যাপাসিটি আছে, তাদের বিভিন্ন চ্যানেল আছে যাদের দিয়ে ওই জিনিসটাকে ডিস্ট্রিবিউট করতে পারবে, তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে, তাদের সেট আপ আছে, তো সেটাকে ওরা ইউটিলাইজ করে রিস্কটাকে মিনিমাইজ করে আর প্রফিট আর্ন করে। ফ্রিতে তো কেউ লসে তো বিজনেস রান করে না, নিশ্চয়ই প্রফিট করে বলে কোম্পানিগুলো চলছে। তো এইখানে এই স্ট্রাকচারে পোলট্রি ফার্মিং চলে। এতে ফার্মারের কী লাভ হচ্ছে, মার্কেটে যদি নিচেও চলে, ধরুন কস্টিং 60 টাকা, কালকে 50 টাকা হয়ে গেল, ফার্মার মার্কেটে যখন প্রোডাকশন নিয়ে গেল, দেখা গেল সাপ্লাই প্রচুর, ডিমান্ড কম কোনো কারণে, তখন যে সময় জিনিসটা বেরোলো তখন মার্কেটের রেট কম, তো ফার্মারের লস হয়ে যায়। আর ফার্মার একটা ফাইন্যান্সিয়ালি অত স্ট্রং থাকে না সেই সমস্তগুলো নিজেকে সেই রিস্কটা নেওয়ার ক্যাপাসিটি থাকে না, তো ফার্মার বন্ধই করে দিতে, 4-5টা এরকম লস হয়ে গেলে ফার্মিং বন্ধই করে দিতে হবে। তো কন্ট্রাক্ট ফার্মিং গেলে এই প্রোটেকশনটা থাকে, যার জন্য ফার্মার সার্ভাইভ করে। আমি অনেক ফার্মার দেখেছি তারা এরকম কাজ করছে, ঘর চালাচ্ছে, মাসে ডিসেন্ট 30-40 হাজার টাকা কামাচ্ছে। একটা ফার্মারের পক্ষে গ্রামের মধ্যে 30-40,000 যদি মান্থলি ইনকাম হয় একটা অ্যাভারেজ, তো খারাপ কিছু না। ভালো ফ্যামিলি চাইছে যাদের মোটামুটি 1 একর 2 একর জমিন আছে, তাদের উপরে এই ধরনের কাজ করছে, পুরো ফ্যামিলি ইনভলভ হয়ে যায়, ওয়াইফ, বাড়ির ছেলেরা সব। তো এই হলো কন্ট্রাক্ট ফার্মিংয়ের একটা এক্সাম্পল। তো সেইভাবেই এটা এখন এগ্রিকালচার সেক্টরেও গভর্নমেন্ট ল করে নিয়ে আসছে। ফার্স্ট ফার্মার বিলের সামারি ডিটেল এক্সপ্লেনেশন এটাই। সেকেন্ড বিলটা হলো কি, দ্য ফার্মিং প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফেসিলিটি বিল 2020। এই বিলে কি বলছে, এই বিলে বলছে যে আগে আমাদের একটা সিস্টেম চলছিল, যে ধরুন একটা ওয়েস্ট বেঙ্গলের কোনো গ্রাম বা পাঞ্জাবের কোনো গ্রাম, সেইখানে কিছু ওয়েস্ট বেঙ্গলে কিছু চাল প্রডিউসড হয়েছে, পাঞ্জাবে কিছু গেহু বা গম প্রডিউসড পড়েছে। ছোটো ছোটো কৃষকরা বা ফার্মাররা কী করে, তাদের কাছে ট্রান্সপোর্টেশন হ্যান ত্যান এই সমস্ত সিস্টেম ডেভেলপ মানে অ্যারেঞ্জ করে গিয়ে মেন মার্কেটে গিয়ে সেল করা বা বাইরে গিয়ে বেচা এটা টাফ হয়ে যায়। তো তারা সঙ্গে সঙ্গে কী করে, ওই লোকাল মার্কেটেই সেল করে, লোকাল মান্ডিতে সেল করে। আর ওরা বাইরে গিয়ে সেল জেনারেলি, আর বড় ফার্মাররাও মান্ডিতেই সেল করতে পারে, বাইরে গিয়ে সেল করতে পারে, টেরিটরি ডিফাইন করা থাকতো। ছোটো ফার্মারদের না থাকলেও হয়ে যেত, কারণ তারা গিয়েও বাইরে গিয়ে সেল করার সম্ভব হতো না। আর এখানে যে মান্ডিগুলো থাকতো বা এপিএমসিগুলো থাকতো, তারা ম্যানুপুলেট করতো, প্রাইস ম্যানুপুলেশন করতো। তারপর ফার্মারদের কী হলো, প্রোডাকশন বেশি হয়ে গেল, স্টোরেজ ক্যাপাসিটি নেই, তো মালগুলো সস্তায় বিক্রি করতো, না পচে যেত। এই সিচুয়েশান, কারণ পেরিসেবল আইটেম কী হয়, 1 দিন 2 দিনের বেশি থাকে না, ওগুলো পচে যায়, তো ইমিডিয়েটলি সেল করে দিতে হবে। তো ওদের যেভাবে হোক একটা প্রাইসিং দিয়ে সেল করে দিতে হতো। তো তার ফলে তারা রিয়েল প্রাইস পেত না, কখনো 2 টাকায় বিক্রি করছে, কখনো 4 টাকায় বিক্রি করছে। ওদের সারাদিনের মেহনত বা সারা মাসের বা যেত দিন প্রোডাকশন করেছে তার মেহনত আসতো না, একটা আনঅর্গানাইজড হতে চলতো। আর আরেকটা জিনিস ছিল যে এফসিআই গোডাউনে বা গভর্নমেন্টের গোডাউনে যদি বেচে, সেটা মিনিমাম প্রাইস প্রোটেকশন বা সাপোর্ট লেভেল একটা প্রাইসে গভর্নমেন্ট কিনতো। কিন্তু সেখানে একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটাতে দেখা যাচ্ছে যে অনলি 6% ফার্মার সেটার ফায়দা নিতে পারে।
আর কোনো ফার্মার যদি এফসিআই গোডাউনে গিয়ে মাল দিতে চায় তখন তারা কি বলে যে গোডাউনে জায়গা নেই, বস্তা নেই, হ্যান নেই, ওদের ভাগিয়ে দেয়। ওই যে বাবুরা থাকে ওখানে, ওরা তখন বাধ্য হয়ে গিয়ে এপিএমসি মার্কেটে গিয়ে বেচে। যদি ধরুন গোডাউনে মতলব ওরা যে এফসিআই গোডাউন যদি কোনো জিনিস এসেন্সিয়াল আইটেমের 20 টাকা প্রাইস রাখে, মার্কেটে সেটাকে আপনার না নিলে পরে মার্কেটে গিয়ে বেচতে গেলে 10 টাকা 12 টাকা বেচতে হয়। আবার এফসিআই বাবুরা কি করে, ওই এপিএমসি দালালদের ধরে, ওখান থেকে আবার মাল নিজেদের গোডাউনে কেনে, আর সেটাকে দেখায় যে প্রাইস 50 টাকা 25 টাকা বা 20 টাকা, যেটা মার্কেট মিনিমাম প্রাইস আছে সেটাতে কেনা হয়েছে চাষিদের থেকে। তো এইভাবে একটা ভিসেস সাইকেলের মধ্যে চাষিরা ফেঁসে থাকে সবসময়। তো এই জিনিসটা বন্ধ করার জন্য এখন গভর্নমেন্ট যে সেকেন্ড ফার্মিং বিলটা নিয়ে এসছে তাতে বলছে যে এখন ফার্মাররা বাউন্ডারিলেস সেল করতে পারবে, ফার্মার অনলাইনে গিয়েও সেল করতে পারবে, ফার্মার আপনার অন্য স্টেটে গিয়েও সেল করতে পারে। কিন্তু ফার্মার এখানে কেউ আবার সেই একটাই প্রবলেমে ফার্মার যাবে কী করে, ফার্মার যাবে না, এখানে এখানে মার্কেট ফার্মারের কাছে চলে যাবে। এখন এই লটা না আনলে কন্ট্যাক্ট ফার্মিংয়ে একটা প্রবলেম আসতো। গুজরাটের কোনো কোম্পানি তারা গিয়ে পাঞ্জাবে মাল কিনতে পারতো না ডাইরেক্টলি, যেহেতু মান্ডির মধ্যেই ওই এপিএমসি লয়ের মধ্যে ওকে লোকাল মার্কেটে থেকে করতে হবে। তো তার জন্য ডাইরেক্ট ফার্মারের সঙ্গে এই কর্পোরেট বা এই বিজনেস অর্গানাইজেশনগুলোর ডাইরেক্ট কানেকশন থাকতো না এই লটা যদি না আনতো। তার জন্য এখন কী হয়েছে, এখন ওপেন মার্কেট করে দেওয়া হয়েছে। ফার্মার গিয়ে সেল মানে ডাইরেক্ট এক্সপোর্টার বা ডাইরেক্ট বড় কোনো কর্পোরেট এর সঙ্গে ডাইরেক্টলি ফার্মার কন্ট্যাক্ট করতে পারবে, বা কোম্পানিগুলো ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবে, আর সেল করতে পারবেন নিজেদের জিনিস। তো এই এখানে কী হবে, এপিএমসি মনোপলি চলে যাবে, ফার্মারের কাছে অপশন থাকবে তুমি কর্পোরেটের সঙ্গে কন্ট্যাক্ট ফার্মিংয়ে যাও, তুমি এফসিআই গোডাউনে গিয়ে মাল বেচো, মিনিমাম প্রাইস গভর্নমেন্টের যে প্রাইসটা আছে ওটার উপরে। কারণ এমপিসি মিনিমাম প্রোটেকশন সাপোর্ট, যা মিনিমাম প্রোটেকশন প্রাইস যেটা আছে এমপিএস বা এমপিসি যেটা বলছে, সেটাও গভর্নমেন্ট হাঁটাচ্ছে না। আর তারপরে তুমি মান্ডিতে গিয়েও সেল করতে পারবে, মান্ডির মনোপলি খতম, মানে এপিএমসি মনোপলি খতম হয়ে যাবে। আর এখানে আরেকটা ব্যাপার ছিল যে এপিএমসিতে সেল করলে এপিএমসি 8.5% একটা ট্যাক্স লাগাতো। এই 8.5% ট্যাক্সের মধ্যে 2.5% এপিএমসির কাছে যেত, 6% স্টেট গভর্নমেন্টের কাছে যেত। তো যে সমস্ত স্টেটগুলো বেসিক্যালি এগ্রিকালচারের উপরে ডিপেন্ডেন্ট থাকে, তাদের এপিএমসি থেকে একটা বিরাট অ্যামাউন্টের রেভিনিউ আসতো, সেটা পুরো স্টপ হয়ে যাবে। স্টপ মানে কমেই যাবে, মানে একদম স্টপ হবে না, বিরাট রিডিউস করবে। তো তাদের স্টেট গভর্নমেন্টের রেভিনিউ হিট করবে। তো যার জন্য সেই গভর্নমেন্টগুলো বেশি প্রোটেস্ট করছে। তো এই লতে কী হবে, দেখুন সব কিছু একসঙ্গে চলতে পারে না। এই লতে গভর্নমেন্ট কী করবে, মার্কেট ড্রিভেন করে দিয়েছে। গভর্নমেন্ট মিনিমাম সাপোর্ট লেভেল যে প্রাইসটা আছে সেটাকে রেখেছে যদি এফসিআই গোডাউনে সেল করা হয়। কিন্তু গভর্নমেন্ট কোনো কন্ট্রাক্ট ফার্মিংয়ের মিনিমাম প্রাইসের সাপোর্ট লেভেল রাখবে না। সেটা কেন রাখবে? সব কিছু তো একসঙ্গে হয় না, এদিকেও খাবো ওদিকেও খাবো এরকমভাবে হয় না। তো কোথাও না কোথাও একটা জায়গায় থাকবেই যে একটা ভালো একটা খারাপ, সব মানে থাকবে যে, তো সেই এইগুলো থাকবেই। তো সেখানে আপনার মানে ফার্মারদের কী হবে, একটা দিকে ঠিক আছে যে ওপেন মার্কেট হবে, তো কন্ট্রাক্ট প্রাইসিংয়ে একবার কন্ট্রাক্ট হয়ে গেলে সেখান থেকে বেরোতে পারবে না।
আর যার ইচ্ছা হবে মান্ডিতে গিয়েও সেল করবে, যার ইচ্ছা এফসিআইতে গিয়েও সেল করবে। তো এখান থেকে গভর্নমেন্ট এই যে মিনিমাম সাপোর্ট প্রাইসিংয়ের ওপরে যে একটা এই এগ্রি বিজনেসের মধ্যে ঢুকেছিল, সেখান থেকে নিজেকে সরিয়ে ফেলছে, আর এটা মার্কেট ড্রিভেন করে দিচ্ছে। এখানে কিছু সাইড এফেক্ট, কিছু নেগেটিভ সাইড আছে, কিছু পজিটিভ সাইড আছে। পজিটিভটাই বেশি, সেটা যদি প্রপার হ্যান্ডেল করা যায়, নেগেটিভটা কিছু বেশি না। তো এখানেই এই সেকেন্ড লতে এটাই বলা হয়েছে। তো এখানে বিভিন্ন লোক বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন করছে, বিভিন্ন রকম অ্যানালাইসিস করে বলছে। কিছু অ্যানালিস্টরা খুব প্রপার ভাবে এটাকে হাইলাইট করছে, খুব পজিটিভ সাইড দেখাচ্ছে। স্পেশালি আপনি দ্য প্রিন্ট, শেখর গুপ্তা, ওনার অ্যানালাইসিসগুলো দেখেন, দেখবেন উনি খুব ভালোভাবে এটাকে এক্সপ্লেন করেছে, পজিটিভ সাইডটাকে তুলে ধরেছে, আর যে হিপোক্রেসি চলছে সেটাকে এক্সপোজ করেছে। এবার থার্ড ল হচ্ছে এসেনশিয়াল কমিউনিটি অ্যামেন্ডমেন্ট বিল 2020। এসেনশিয়াল কমিউনিটি অ্যাক্টে কী বলা হতো, যে এসেনশিয়াল যে কমিউনিটিগুলো আছে সেগুলো যখন কোনো আপৎকালীন সিচুয়েশান আসবে, যখন যুদ্ধ হবে, যখন ওয়ার আসবে, আপনার কোনো ন্যাচারাল ক্যালামিটি আসবে, যখন হঠাৎ করে কোনো আনন্যাচারাল প্রাইস রাইজ হবে, তখন গভর্নমেন্ট এসেনশিয়াল কমিউনিটিকে প্রাইস কন্ট্রোল করবে। আর এই অ্যামেন্ডমেন্টে কী বলা হচ্ছে, যে এসেনশিয়াল কমিউনিটির লিস্ট থেকে ফুড গ্রেন আইটেমগুলো সরিয়ে দিয়ে সেগুলো মার্কেট ড্রিভেন করা হবে। এতে কী হবে, গভর্নমেন্টের প্রাইস কন্ট্রোল থাকবে না, আর ফার্মাররা রিয়েল প্রাইস পাবে, এপিএমসি প্রাইস কন্ট্রোলও থাকবে না। আর তাতে ফার্মাররা রিয়েল প্রাইস পাবে। আর এটা কেন করা হয়েছে, যে যদি এই অ্যামেন্ডমেন্ট না থাকে তাহলে কর্পোরেটরা আসবে না, এই লটা না অ্যামেন্ডমেন্ট করলে কর্পোরেটরা ইনভেস্টমেন্ট করবে না ফার্মিং বিজনেসে। যদি সবসময় গভর্নমেন্ট কন্ট্রোল করে, কেউ যদি স্টোরেজ বেশি রাখে, গিয়ে গভর্নমেন্ট সেটাকে ইন্টারফেয়ার করে, তার ফলে কী হবে, প্রাইভেট কোম্পানিগুলো এখানে আসবে। কারণ কি হয় জেনারেলি, এখন ধরুন আমি কারোর থেকে টন টন পেঁয়াজ কিনেছি, পেঁয়াজের একটা সাপ্লাই বেশি আছে, তখন আমার যদি স্টোরেজ করার ক্ষমতা থাকে, তখন আমি কী করব, প্রাইভেট কোম্পানিগুলো কী করে কোল্ড স্টোরেজ বানাবে, কোল্ড স্টোরেজে স্টোর করবে, আর যখন সাপ্লাই যেভাবে রিকোয়ারমেন্ট থাকবে সেইভাবে ওটাকে মার্কেটে ছাড়বে। আর যদি কোল্ড স্টোরেজ করার, যদি স্টোরেজ করার উপরে গভর্নমেন্টের রেগুলেশন থাকে, যদি স্টোরেজ না করতে দেয়, এসেনশিয়াল কমিউনিটি অ্যাক্টে এগুলো ছিল যে একটা লেভেল পর স্টোরেজ করতে পারবেন না, বেশি করলে পুলিশ আসবে, তো তাহলে প্রাইভেট কোম্পানিগুলো আসবে না। তো তার জন্য প্রাইসিং, তার জন্য স্টোরেজ না হলে জিনিসগুলো কী হবে, কন্ট্রাক্ট ফার্মিংয়ে যেতে পারবে না, সব কিছু লিঙ্কড। ওপেন মার্কেট, বাউন্ডারিলেস বিজনেস না করলে অন্য স্টেটে লোক এসে ফার্মারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে না। স্টোরেজ ক্যাপাসিটি বা স্টোরেজের রুলটা যদি রিল্যাক্সেশন না করে, তাহলে যখন বেশি প্রোডাকশন হচ্ছে সেগুলোকে নিয়ে স্টোর না করলে কন্ট্রাক্ট বিজনেসের মডেলটা সাকসেস হবে না, সব লস করতে তো কেউ বিজনেস করবে না। বিজনেস করবে, তো সেই তিনটে লয়েরই লিঙ্কড আছে। কিন্তু গভর্নমেন্ট এখানে একটা কথা বলেছে, যদি পেরিশেবল আইটেমগুলো কখনো যে প্রাইস আছে তার সঙ্গে হঠাৎ করে 50% ডাউন আপ হয়ে যাচ্ছে,
তখন গভর্নমেন্ট এসে ওই প্রোডাক্টটাকে এসেনশিয়াল কমোডিটি লিস্টে নেবে আর প্রাইস কন্ট্রোল করবে। আর নন পেরিসেবল আইটেমগুলো 100%, আর নন পেরিসেবল আইটেমগুলো 50% ওপরে গেলেই তখন গভর্নমেন্ট ওটাকে কন্ট্রোল করবে। তো একটা আপার লেভেলের রেস্ট্রিকশন আছে, কিন্তু আবার গভর্নমেন্ট ফুল কন্ট্রোল প্রাইসিংয়ে করছে না, যার জন্য ফার্মাররাও প্রপার প্রাইসিং পাবে প্রোডাক্টে। আর কোল্ড স্টোরেজ থাকলে পরে, স্টোরেজ করার থাকলে পরে যখন বেশি প্রোডাকশন হয় সেটাকে স্টোর করে রাখবে আর মার্কেটে টাইম টু টাইম যখন রিকোয়ারমেন্ট হবে ছাড়বে। তো এই যে 3টে বিল আছে, এটা একটা বিজনেস মডেলের সঙ্গে লিঙ্ক। যদি কন্ট্রাক্ট ফার্মিং আর প্রাইভেট ইনভেস্টমেন্ট এগ্রিকালচার সেক্টরে আনতে হয়, এই 3টে জিনিসের দরকার, আদারওয়াইজ মডেল সাকসেসফুল হবে না। বাউন্ডারিলেস বিজনেস করা অ্যালাউ করতে হবে, প্রাইস কন্ট্রোল করবে না, হোর্ডিংয়ের মধ্যে হোর্ডিং বা স্টোরেজ করার উপরে কোনো রেস্ট্রিকশন থাকলে চলবে না। হ্যাঁ, কোনো আপাতকালীন সিচুয়েশন হয়, ওয়ার হয়, তখন গভর্নমেন্ট ইন্টারভেন করছে, প্রাইস খুব বেশি হলো, তখন ডিফারেন্ট ইস্যুটা ডিফারেন্ট। এই আর ওপেন মার্কেট করে দিতে হবে। তো এই মডেলটা পুরো এইভাবে, এই 3টে বিলের মধ্যেই একটা বিজনেস মডেল লিঙ্কড আছে। তো এই 3টে বিলকে যদি না আনা হতো বা 3টে বিলকে যদি প্রপারলি মডিফাই করে নিয়ে না আসা হতো, তো এই মডেলটা সাকসেসফুল হবে না। ফার্স্ট বিলটা কি কন্ট্রাক্ট ফার্মিংয়ের ব্যাপারে আসছে, সেকেন্ড বিলটা কি বলছে এপিএমসির মনোপলি হাটিয়ে ওপেন মার্কেট সিচুয়েশন, বাউন্ডারিলেস ট্রেড। থার্ড বিলটা কি বলছে প্রাইস রেগুলেশন আর স্টকিং, এই দুটো উপরে রেস্ট্রিকশন ডাইলুট করা। তো একটা বিজনেস মডেলের পুরো সাকসেস বা বিজনেস মডেলের পুরো যে স্ট্রাকচারটা এই 3টে বিলের মধ্যে লুকিয়ে আছে। তো লোকে এটাকে ভুল ইন্টারপ্রেট করে বা কোনো রকমভাবে মতলব প্রপার এক্সপ্লেনেশন না করে এর নেগেটিভ সাইড, এটা সোশ্যালিস্ট মাইন্ডসেট নিয়ে এক্সপ্লেনেশন করলে তো এটার কোনো দিনই ভালো দিকটা খুঁজে পাওয়া যাবে না। এটা অ্যাকচুয়াল হলো সেকেন্ড রিফর্ম ইন ইন্ডিয়া। ফার্স্ট রিফর্ম 1991-এ এসছে, এটা হলো সেকেন্ড রিফর্ম। তো এখন আপনারা নিজেরাই চিন্তা করে আফটার দিস ভিডিও আপনারা নিজেরাই ডিসকাশন করে এটা চিন্তা করুন যে কি এটা কোনটা নেগেটিভ সাইড কোনটা পজিটিভ সাইড। তো তাহলে বুঝতে পারবেন যে এই বিলটা খারাপ না ভালো। আর আমি কেন এটা আমার চ্যানেলের মেন হলো আইডিওলজি হলো বিজনেস এন্টারপ্রেনারশিপ। ফার্মিং ভিলেজ এবং এগ্রিকালচার সেক্টরে এন্টারপ্রেনারশিপ ক্রিয়েট করবে। তো তার জন্যই আমি এটা নিয়ে ডিসকাশন করলাম। তো আমি যে বিলটা এসছে এটার বিজনেস অ্যাঙ্গেলের দিক দিয়ে দেখতে গেলে আমি এটাকে ফুল সাপোর্ট করি। এটার অনেক পজিটিভ সাইড আছে। যে কোনো বিজনেস মডেল লুপহোল আছে, সেগুলো বেরোবে, সেগুলো রেকটিফাই হবে আস্তে আস্তে উইদিন 2-4-5 ইয়ার্সের মধ্যে এটা একটা শেপ নেবে। দেখুন, যে কোনো মডেল হয়ে 100% ফুল প্রুফ হয় না, সেখানে লুপহোলগুলো বার করে যাদের ম্যানিপুলেট করার থাকে জিএসটি আসার পরে সেখানেও ম্যানিপুলেশন হয়েছে। যাদের দিমাগে চুরি থাকবে তারা চুরি করবেই। হাজার আপনি নতুন আইডিয়া নিয়ে আসুন, নতুন পলিসি নিয়ে আসুন, আর যারা এইটাকেই ভালোভাবে নেবে, এর পজিটিভ সাইডটাকে নেবে, তারা এটার থেকেই ভালো জিনিস বার করতে পারবে। তো এই বলেই আমার ভিডিও আজকের মতন শেষ করলাম।